নমস্কার বন্ধুরা, বাংলা সাহিত্যের জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নেটের প্রিপারেশনও নিশ্চয়ই ঠিকঠাক চলছে। তোমরা যারা নতুন এসেছো আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তাহলে ভবিষ্যতে কোনো ভিডিও আসলে, নতুন কোনো ভিডিও আসলে, সেক্ষেত্রে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। যদি তোমরা আমাদের চ্যানেলের সব ভিডিওগুলোকে দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের নামে ক্লিক করবে, সেখান থেকে চলে যাবে প্লে লিস্টে এবং সেখানে তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। তো তোমরা এখানে সব ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। তো আজকে মূলত প্রসেসের প্রেক্ষিতে রিসার্চকে আমরা কত ভাগে ভাগ করা হয় এগুলো জানবো এবং প্রসেসে কিভাবে রিসার্চগুলোকে সংগঠিত হয় সেটাও জানবো। তো প্রসেসের প্রেক্ষিতে রিসার্চকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, অপরটি হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। আজকে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ নিয়ে আলোচনা করব, পরের ক্লাসে আমরা কোয়ান্টিটেটিভ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কোয়ালিটেটিভ রিসার্চে মূলত এমন এক রিসার্চ হয় যেখানে আমরা রিসার্চের তথ্য নিউমেরিক বা সংখ্যায় দেখতে পারি না। ঠিক আছে, মানে যেটা সংখ্যায় আর কি, সেটা কোয়ান্টিটিভে হয়। কোয়ালিটেটিভে কিন্তু সংখ্যা কোনো থাকে না, সংখ্যার গুরুত্ব থাকে না। অর্থাৎ নানা প্রকার সোশ্যাল এবং সামাজিক যে রিসার্চ করার ক্ষেত্রে এই মেথড ব্যবহার করা হয়ে থাকে। মানে সোশ্যাল যেসব পেপারগুলো রয়েছে সেগুলোতে যখন রিসার্চ করা হবে, সেক্ষেত্রে কিন্তু এই কোয়ালিটেটিভ রিসার্চ সেখানে প্রযোজ্য হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু নিউমেরিক টার্মের কোনো রিসার্চ এই প্রক্রিয়ার অন্তর্গত হবে না। কোয়ালিটেটিভ রিসার্চ মূলত হয় ইন্ডাকটিভ। তো আমরা জানি সবাই ইন্ডাকটিভ মানে কি। ইন্ডাকটিভ হচ্ছে স্পেসিফিক টু জেনারেল, অর্থাৎ কোনো স্পেসিফিক উদাহরণকে ধরে আমরা এক সামগ্রিক সিদ্ধান্তে যখন পৌঁছাই। এই মেথডে মূলত এক রিসার্চের গবেষণামূলক বিষয়, মানে যার উপরে সে রিসার্চ করতে চাচ্ছে, প্রথমের এক সামান্য আইডিয়া বা কোশ্চেনের ফর্মে থাকে। ঠিক আছে, যেটা আইডিয়া, সে সামান্য একটা আইডিয়া মাত্র করেছে। তারপর সেই কোশ্চেন বা আইডিয়ার উপর দিয়ে গবেষক নানা কোশ্চেনের অ্যান্সার খুঁজে এক বিশাল বড় থিওরি জেনারেট করে। এখানে মনে রাখতে হবে এই প্রকার রিসার্চগুলো শুরু হয় অবজারভেশনের দ্বারা। কোনো একটা কিছু অবজার্ভ করে তার দ্বারা রিসার্চটা শুরু হয়, পরে রিসার্চ করতে করতে থিওরি আকার ধারণ করে। অর্থাৎ এটিকে আমরা, তোমরা হয়তো বুঝতেই পারছো, এটা সম্পূর্ণটা একটা স্পেসিফিক ছোট্ট ধারণা যেটা রিসার্চের প্রথম মাথায় এসেছে, তার থেকে শুরু করে একটা বিশাল বড় থিওরিতে কনভার্ট হয়। ঠিক আছে, মানে এখানে স্পেসিফিক টু জেনারেল হয়, মানে স্পেসিফিক টু থিওরি হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে মনে রাখবে এটা টোটাল রিসার্চটাই হবে স্পেসিফিক একটা ছোট্ট একটা ধারণা থেকে বিশাল বড় থিওরি, তাই এটাকে স্পেসিফিক টু থিওরিও বলা হয়। ঠিক আছে, এবার আসি কোয়ালিটেটিভ রিসার্চের কোন কোন ক্ষেত্রে কার্যকারী হয়। ঠিক আছে, এই রিসার্চটা অ্যাপ্রোপ্রিয়েট কোন কোন সময়ে। এমন এক রিসার্চ এরিয়া যেখানে কম গবেষণা হয়েছে, বা এমন এক টপিক যেখানে কম গবেষণা করেছে, গত অনেক গবেষক সেটাতে কম গবেষণা করেছে, সেই টপিকটি সম্পর্কে বেশি তথ্য নেই। স্বাভাবিক, যখন সেটাতে গবেষণা হয়নি সেক্ষেত্রে নানা তথ্যর সংকট পড়বেই সেখানে। সেক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ রিসার্চকে সেখানে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, তাহলে কোন ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ রিসার্চকে অ্যাপ্লাই করি? যেই জায়গাগুলোতে পূর্বে খুব কম গবেষণা হয়েছে সেখানে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্লাই করে, রিসার্চ ফর্মটাকে অ্যাপ্লাই করে, মানে অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করে আমরা সেই রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাই। ঠিক আছে, এর পরের পয়েন্টে দেখো বলেছে, 2 নম্বরে দেখো বলেছে যে সেই রিসার্চের ডেপথ, ঠিক আছে, বা গভীর নলেজ দরকার হয়, সেইখানে এই মেথড আমরা মূলত ব্যবহার করে থাকি। অর্থাৎ যে বিষয়টা আমরা নির্বাচন করেছি সেই বিষয় সম্পর্কে যখন আমাদের গভীর একদম ডেপথ ধারণা প্রয়োজন বা স্টাডি প্রয়োজন, তখন আমরা এখানে কোয়ালিটেটিভ রিসার্চকে অ্যাপ্লাই করে থাকি। তারপরে 3 নম্বরে আমরা চলে আসি। এবার এখানে দেখো, মনে করো তোমরা কোনো এক টপিক বা রিসার্চ এরিয়ার সামগ্রিক দিকগুলো সম্পর্কে তুমি রিসার্চ করতে চাইছো আর কি। ঠিক আছে, মানে এই বিষয়টির, মানে যে বিষয়টি তুমি রিসার্চ হিসেবে ধরে নিয়েছো, সেই বিষয়ের প্রত্যেকটি অ্যাঙ্গেল নিয়ে তুমি রিসার্চ করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে বলতেই হবে সেখানে কোয়ালিটেটিভ রিসার্চের অন্তর্গত করতে হবে। তাহলে এই কোয়ালিটেটিভ রিসার্চে কী হয়? সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে করা হয়, তাই এটি কিন্তু প্রত্যেকটি অ্যাঙ্গেল ওয়াইজ সেটাকে রিসার্চ করা হয়ে থাকে। এর পরের পয়েন্টে এখানে বলেছে যে মানবীয় যে বিহেভিয়ার বা আচরণ সম্পর্কে এই রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আচরণের দিকগুলোকে এই রিসার্চ অধ্যয়ন করে। ঠিক আছে, মানুষ কীভাবে রিয়্যাক্ট করছে, বিহেভ করছে, সেই আচরণের উপর নির্ভর করে, তাই এই কোয়ালিটিভ রিসার্চের কিন্তু অন্যতম একটি জায়গা। এর পরের পয়েন্টে চলে যাই। এর পরের পয়েন্টে বলেছে
আচ্ছা, এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। দেখো, কোনো কোনো ক্ষেত্রে রিসার্চের বিষয় নিয়ে যেসব কোশ্চেনগুলো রয়েছে, সাধারণত কোনো কোনো ক্ষেত্রে আমরা নানা রকম কোশ্চেনিয়ারের মাধ্যমে রিসার্চের বিষয়গুলোর উত্তরগুলোকে কালেক্ট করার মাধ্যমে আমরা সেখানে ডাটাকে কালেক্ট করি, তাই তো? এটা হয় অনেক সময় আমাদের ক্ষেত্রে। তো সেই সব ক্ষেত্রে আমরা কি করি, কোনো কোনো সময় কোনো এক বিশেষ একজনের কাছ থেকে আমরা উত্তর পাওয়ার জন্য তাকে হয়তো বাই পোস্ট বা ইমেল করে তাকে কোশ্চেনগুলো জানিয়ে দেওয়া হয় এবং তারপরে সে কোশ্চেনগুলো লিখে পাঠায়, তবে আমরা সেই উত্তরগুলো লিখে পাঠাই, তারপরে আমরা সেই বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা বা ডেটা পেয়ে থাকি। এই যে কোয়ালিটেটিভ রিসার্চ, এইখানে বলা হয় যে এখানে যেহেতু ডেপথ রিসার্চ করা হয়, ডেপথ রিভিউ করা হয়, সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণটাই করতে হবে সামনাসামনিতে, ঠিক আছে? মেজারমেন্টটা করতে হবে সম্পূর্ণটা সামনাসামনি। এখানে কোনো রকমভাবে দ্রুত প্রক্রিয়া এখানে অবলম্বন করা যায় না বা কৌশল অবলম্বন করা যায় না। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। এর পরের পয়েন্টে দেখো বলেছে এখানে রিসার্চার রিসার্চ প্রসেসটিকে বেশি গুরুত্ব দেয়। তাহলে কোনটাকে এখানে বেশি গুরুত্ব দেয়? প্রসেসটাকে, না হাউ ইট ওয়ার্কস, মানে কিভাবে এই প্রসেসটা সম্পাদিত হচ্ছে, কিভাবে রিসার্চটা হচ্ছে, এটাকে বেশি রিসার্চার এখানে গুরুত্ব দেয়। তাহলে এবার দেখে নাও একটু দ্রুত আমরা এখানে অবজেক্টিভগুলো দেখে নিই। এবার অবজেক্টিভগুলো এখানে খুবই ছোট ছোট করে আমি লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য। সেক্ষেত্রে আমরা দ্রুত দেখে নেব যে কি কি অবজেক্টিভ এখানে ফলো করা হয়। তো এখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং সামাজিক বিজ্ঞান সম্পর্কে উপলব্ধি গড়ে তোলা, যাতে মানুষ কি অনুভব করে এবং চিন্তা করে তা জানা যায়, ঠিক আছে? এবার দ্বিতীয় পয়েন্টে এখানে বলেছে যে এখানে বিষয় ভিত্তিক দৃষ্টিভঙ্গি, মানে সাবজেক্টিভ অ্যাপ্রোচ এর প্রধান উদ্দেশ্য, ঠিক আছে, সমস্যাগুলো অনুসন্ধান করা বা উপলব্ধি করা। সমস্যা বা উপলব্ধি করার ক্ষেত্রে সাবজেক্টিভ অ্যাপ্রোচকে এখানে গুরুত্ব দেওয়া হয়। এর পরের পয়েন্টে বলেছে যে এই পদ্ধতিটি কিন্তু নিম্নমুখী। কেন? কারণ যেহেতু এটা ডেপথ রিসার্চ করা হয়, ফলে এখানে কিন্তু গভীরতর আমাদেরকে অনুসন্ধান করতে হয়, সেক্ষেত্রে এটি নিম্নমুখী। এটা মূলত কিভাবে এবং কখন, এই দুটো প্রশ্নের উত্তর সবসময় জানতে চায় এই রিসার্চের ক্ষেত্রে, ঠিক আছে? হাউ অ্যান্ড হোয়েন। এর পরের পয়েন্টে বলেছে যে ইন্ডাকটিভ রিজনিং পদ্ধতির কি করে, প্রথমে পর্যবেক্ষণ থেকে শুরু করে। ইন্ডাকটিভ রিজনিংয়ে প্রথমে পর্যবেক্ষণ থেকে শুরু করে, তারপর প্যাটার্নে যায়, তারপর একটা অস্থায়ী একটা হাইপোথিসিস একটা গঠন করে, তারপরে পরিশেষে থিওরিতে সেটা অ্যাপ্লাই হয় বা থিওরিতে অবতারণা হয়। এর পরের পয়েন্টে দেখো এখানে বলেছে যে মৌলিক তথ্য, যেমন ধরো শব্দ বা ছবি বা গভীর সাক্ষাৎকার, ফোকাস গ্রুপ আলোচনা, পর্যবেক্ষণ বা নথি পর্যালোচনা, এগুলো কিন্তু এই মূলত কোয়ালিটেটিভ রিসার্চের অন্তর্গত হয়ে থাকে, ঠিক আছে? এবার 6 নম্বর পয়েন্টে বলেছে যে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে এখানে কিছু কিন্তু এলোমেলো কিছু নমুনা থাকে। এলোমেলো নমুনার মধ্যে আমরা কিছু সীমিত তথ্য পাই এবং সেই পদ্ধতিগতভাবে নানাভাবে উচ্চতর সম্ভাবনার দিকে তারপর আমরা এগিয়ে যাই। এই এলোমেলো মানে র্যান্ডম স্যাম্পলিংগুলো থেকে আমরা পরবর্তীতে গভীর কিছু থিওরির দিকে কিন্তু এগিয়ে যেতে থাকি রিসার্চ করার মাধ্যমে। এর পরের পয়েন্টে এখানে বলেছে যে প্রক্রিয়া ভিত্তিক তদন্ত হয়। এখানে যেহেতু প্রসেসটা ইনকোয়ারি ওরিয়েন্টেড হয়, তো তাই এখানে বলা হয়েছে যে প্রক্রিয়া ভিত্তিক তদন্ত হয় কোন রিসার্চের ক্ষেত্রে? কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে। এদিকে আমাদের সেটা খেয়াল রাখতে হবে। এরপরে এখানে বলেছে যে কোনো পরিসংখ্যানগত পরীক্ষার এখানে প্রয়োজন হয় না, ঠিক আছে? পরিসংখ্যানগত অর্থাৎ নিউমেরিক কোনো পরিসংখ্যানগত এখানে প্রয়োজন হয়, আগেই বলেছি আমরা। তো এখানে একটা হাইপোথিসিস একটা জেনারেট করে। হাইপোথিসিস মানে কি? পরিকল্পনা। এখানে রিসার্চের মাধ্যমে একটি হাইপোথিসিসকে জেনারেট করা হয়ে থাকে, ঠিক আছে? এরপরে বলেছে যেহেতু এখানে মূলত এই রিসার্চে খুব গভীরভাবে রিসার্চ করা হয়, ফলে নানা ভিত্তিক তথ্যগুলো এখানে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই যে ফলাফলটা হয় সেটা কিন্তু হয় ডেসক্রিপটিভ, মানে বর্ণনামূলক। খুবই বর্ণনামূলকভাবে এটিকে পরিবেশন করা হয়ে থাকে। এর পরের পয়েন্টে বলেছে যে গুণগত গবেষণার প্রতিবেদন হচ্ছে আখ্যান বা অংশগ্রহণকারীর সরাসরি উদ্ধৃতি অন্তর্ভুক্ত করে। এখানে সরাসরি যে অংশগ্রহণ করছে, যারা এই রিসার্চের সাথে অংশগ্রহণ করছে, তাদের উদ্ধৃতিগুলো সরাসরি এখানে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, ঠিক আছে? এবার দেখো সর্বশেষ পয়েন্টে এখানে বলা হয়েছে যে কোনো ছোট নমুনার আকার বা বিপুল পরিমাণ তথ্য, গবেষকদের পক্ষপাতিত্ব বা সৃজনশীল প্রক্রিয়া এখানে কিন্তু প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। এরপরে আমরা কোয়ালিটেটিভ রিসার্চের অন্তর্গত গুরুত্বপূর্ণ কিছু মেথডগুলো নিয়ে আলোচনা করব। কি মেথডগুলো এই কোয়ালিটেটিভ রিসার্চের অন্তর্গত হয়ে থাকে,
ঠিক আছে। তো প্রথমে আছে হচ্ছে ইনডেপথ ইন্টারভিউ। এখানে ইনডেপথ ইন্টারভিউ বলা হয়েছে কেন? এই ইনডেপথকে আমরা 1-to-1 ইন্টারভিউ কিন্তু বলে থাকি। কি বলে থাকি? 1-to-1 মানে এক করে। এখানে মূলত তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে নানা কোশ্চেনারের মাধ্যমে পপুলেশনের কাছে, মানে যা আমরা রিসার্চে যে পপুলেশন জানি সে তার কাছে থেকে তথ্য আদান করা হয়। তবে সেটা অবশ্যই কি হবে? 1-to-1 হবে, কোনো কিভাবেই অনেকজনকে একসাথে হবে না। তার মধ্যে 1-to-1 করে সেখানে নানা রকম কোশ্চেনারের মাধ্যমে সেখানে মূল তথ্যগুলোকে সংগ্রহ করা হয়ে থাকে। এর পরের পয়েন্টে দেখো বলেছে ফোকাস গ্রুপ। এখানে মূলত রিসার্চার যে টপিক নিয়ে গবেষণা করছে সেই টপিকের কয়েকজন এক্সপার্টকে নিয়ে আসা হয়। ঠিক আছে, সেই টপিকের বেসিসে কয়েকজন এক্সপার্টকে নিয়ে আসা হয় এবং সেই এক্সপার্টগুলোর মধ্যে গ্রুপ ডিসকাশন করানো হয় এবং সেই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যে তথ্যগুলো বেরিয়ে আসে সেগুলো পরবর্তী রিসার্চে অ্যাপ্লাই করা হয় বা সে ব্যবহার করা হয়। তবে এখানে এই গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে একটি মনে রাখতে হবে যে এখানে একজন মডারেটর থাকে যে কিনা সম্পূর্ণ ডিসকাশনটাকে কন্ট্রোল করে। তো সেখানে তার সম্পূর্ণ ভূমিকাটা কিন্তু মডারেটর নিয়ে থাকে। এবার পরের পয়েন্টে আমরা চলে আসি। এখানে বলেছে ন্যারেটিভ রিসার্চ অর্থাৎ লিটারেচার রিভিউ। এখানে লিটারেচার রিভিউ মানে একটি নির্দিষ্ট বিষয়ে যখন কোনো কাজ হয়ে গেছে অর্থাৎ রিসার্চ হয়ে গেছে বা থিসিস বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সেই পার্টিকুলার বিষয় থেকে যদি আরও ডেপথ রিসার্চ করি সেক্ষেত্রে পূর্বে কাজ করা থিসিসগুলো আমাদের কিন্তু পড়তে হয়, জানতে হয়। কোন জায়গাগুলো পূর্বে আলোচিত হয়েছে, কোনো জায়গাগুলো পূর্বে আলোচিত হয়নি, সেই সম্পর্কে সম্যক একটা ধারণা নিতে হয়। সেক্ষেত্রে আমরা যে রিসার্চটাকে রিভিউ করি সেটাকে আমরা লিটারেচার রিভিউ বলে থাকি। ঠিক আছে, ও সেটাই এখানে ন্যারেটিভ রিসার্চে অন্তর্গত হয়ে থাকে। এবার বলেছে ফেনোমেনোলজি। এবার ফেনোমেনোলজি কি? তোমরা হয়তো নামটি শুনেছো, শব্দটি শুনেছো, সেটা হচ্ছে ফেনোমেনন। এবার ফেনোমেনন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতিকে বোঝায়, অর্থাৎ একটা পার্টিকুলার ঘটনা বা সিচুয়েশনে এক এক লোক কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছে কোশ্চেনিয়ারের মাধ্যমে। যখন রিসার্চ করার ক্ষেত্রে পপুলেশনের কাছে কোশ্চেন করা হচ্ছে সেক্ষেত্রে তারা এক একভাবে কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে সঠিক তথ্য কিন্তু আয়ত্তকরণ করতে হয় রিসার্চারকে, তাই এটাকে বলা হয় ফেনোমেনোলজি। ঠিক আছে, এর পরের পয়েন্টে চলে আসি। এর পরের পয়েন্টে দেখো যে মেথডটির কথা বলা আছে সেটা হচ্ছে এথনোগ্রাফি। এই মেথডটা মূলত একটা পার্টিকুলার কালচারকে নিয়ে স্টাডি করার ক্ষেত্রে একটি পার্টিকুলার এনভায়রনমেন্টে গিয়ে বিশেষ লোককে যারা এই রিসার্চের অন্তর্গত তাদেরকে অবজার্ভ করা হয়। সেখানে মূলত দেখা হয় একটি পার্টিকুলার এনভায়রনমেন্ট বা কালচারে একটি ব্যক্তি কীভাবে রিয়্যাক্ট করছে, ঠিক আছে, সে কিভাবে তার কথাগুলোকে বোঝাচ্ছে বা জানাতে চাচ্ছে সেই নিয়ে নানা অবজারভেশন কিন্তু এখানে করা হয়। তবে তোমরা এখানে মনে রাখবে এগুলো কিন্তু টোটালটাই হবে কিন্তু ডেপথ রিসার্চের ক্ষেত্রে, মানে যখন আমরা কোনো গভীর রিসার্চ করব সেক্ষেত্রে কিন্তু এখানে সেগুলো অ্যাপ্লাই হবে। তাহলে এথনোগ্রাফিটা বুঝতে পারলে। দেখো এর পরের মেথডটি বলেছে সেটা হচ্ছে কেস স্টাডি রিসার্চ। এই মেথডকে মূলত কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে খুবই ভ্যালুয়েবল রিসার্চ বলে মানা হয়। এটি মূলত ব্যবহৃত হয় যখন কোনো এক পার্টিকুলার অর্গানাইজেশনের সম্পর্কে তথ্য কালেক্ট করতে চাই আমরা আমাদের রিসার্চে কাজে লাগানোর জন্য। কোনো একটা নির্দিষ্ট অর্গানাইজকে আমরা ফোকাস করে সেখান থেকে নানা তথ্যগুলোকে আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা কেস স্টাডি রিসার্চকে অন্তর্গত হই। ঠিক আছে, এর পরের পয়েন্টে বলেছে কন্টেন্ট অ্যানালাইসিস। তো এই মেথডটির নাম কি? কন্টেন্ট অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসকে মানে টেক্সট অ্যানালাইসিসও বলা হয়। ঠিক আছে, এই রিসার্চের আরেকটা নাম, এই মেথডের আরেকটি নাম হচ্ছে টেক্সট অ্যানালাইসিস। এটা কেন বলা হয়? কারণ এখানে দেখবে এই মেথড প্রয়োগ করে আমরা কোনো ব্যক্তি যখন কথা বলছে বা উত্তর দিচ্ছে, কোন পরিপ্রেক্ষিতে সে উত্তরটা দিল, সে কোন পরিপ্রেক্ষিতে সেই প্রশ্নটা শুনে তার উত্তরটা আমাদের জানালো, সে অর্থাৎ এখানে কনটেক্সটটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, বোঝার চেষ্টা করা হয়, তাই এটাকে আমরা কন্টেন্ট অ্যানালাইসিস বলে থাকি। ঠিক আছে, এর পরের পয়েন্টে দেখো বলেছে, এখানে বলেছে গ্রাউন্ডেড থিওরি। তো গ্রাউন্ডেড থিওরি সর্বশেষে আসে। এখানে মূলত একজন রিসার্চে যা ডাটা বা তথ্য কালেক্ট করলো তার প্রেক্ষিতে সে এক থিওরি জেনারেট করে। ঠিক আছে, তার নানা রকম তথ্য তো সংগ্রহ করলো সে, তারপরে সে একটা হাইপোথিসিসও গঠন করে, তারপর সে একটা থিওরি জেনারেট করে। তো এই মেথডকে আমরা বলি গ্রাউন্ডেড থিওরি, অর্থাৎ সব কাজের শেষে যখন সেটা অ্যাপ্লাই করা হয় বা একটা কিছু থিওরি জেনারেট করা হয় সেই ক্ষেত্রে এটাকে আমরা গ্রাউন্ডেড থিওরি বলি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে একটা সম্যক ধারণা হয়েছে। তো এখানে আমরা যতগুলোর পয়েন্ট আলোচনা করলাম এর বাইরে পরীক্ষাতে কিছু আসবে না, কারণ এখানে সব সূক্ষ্ম পয়েন্টগুলোকে আলোচনা করেছে। তাই আমরা ইচ্ছা করি একটা পার্টিকুলার একটা টপিককে বেছে নিয়ে সেই সম্পর্কে সবগুলো যা যা বিষয় রয়েছে সেগুলোকে কভার করার এখন চেষ্টা করছি। আগে যেমন অনেকগুলো টপিক একসাথে পড়ানো হতো, সেক্ষেত্রে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে একটা একটা করে টপিক করে পড়াবো। সেক্ষেত্রে তার সম্পূর্ণ যে জিস্ট আছে সেটা আমরা এখানে ভিডিওতে তুলে ধরবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি পিডিএফ আকারে লাগে, মানে এই ভিডিওতে যা যা তোমরা স্ক্রিনে দেখছো যেগুলো লেখা হয়েছে এগুলো যদি পিডিএফ আকারে লাগে ফ্রিতে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিয়ে নিচে কমেন্ট সেকশনে তোমাদের ইমেল আইডিটি দিয়ে যাবে, ফোন নম্বর নয় ইমেল আইডি তো দিয়ে যাবে। তারপর আমরা তোমাদের 2-1 দিন বাদে তোমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দেবো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। নমস্কার।